কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। সবাই একটু ভাইয়াকে জানাও তো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। কেমন আছো সবাই? তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাসটা করব। এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাসটা করব। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে হোমওয়ার্কগুলো দেই, এই হোমওয়ার্কগুলো কোথায় মিলাবা? ভাই হোমওয়ার্কগুলোর অ্যান্সার স্লাইডে দিয়ে দিলে ভালোই তো। এটা দিয়ে দেওয়া যায়, কিংবা তুমি দেখবা তোমার যে বইটা আছে সেই বইয়েই ম্যাক্সিমাম অঙ্ক সলিউশন দেওয়া আছে। ঠিক আছে। আরেকটা ওয়ে হতে পারে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মিলাবা। এটা নিশ্চিত যে তুমি ম্যাথ ক্লাস করতেছো অনলাইনে, তোমার কলেজের এরকম মানে তুমি একা, তোমার কলেজ থেকে তুমি একা ক্লাস করতেছো না, অনেকে মিলে করতেছো। তো সবাই মিলে যদি কলেজের মধ্যেও গিয়ে একটু ডিসকাস করো, এই অঙ্কটা কেমনে হইলো, ও কেমনে করছে, তুমি কেমনে করছো, এটা কলেজ যখন শুরু হবে তখন, হ্যাঁ, এটা খুবই ভালো হয়। ঠিক আছে। আর অবশ্যই পড়াশোনার জন্য ছোট্ট একটা ফ্রেন্ড সার্কেল মেনটেন করবা। ধরো তুমি অনলাইনে ম্যাথ এই ভাইয়ের কাছে পড়তেছো, ফিজিক্স এখানে পড়তেছো, তোমার বন্ধুরা কোথায় পড়তেছে সেটাও জানবা, জেনে শুনে সবচেয়ে ভালো যেখানে সেখানে ভর্তি হবা। কাহিনীটা হচ্ছে এরকম। আর যেটা হয়, অনেকেই দেখা যায় কি কলেজের একদম শুরুতে অনেক কিছু জানে না, ও গিয়ে অফলাইনে এখানে ভর্তি হয়, ওই জায়গায় ভর্তি হয়, 2-3 জায়গায় ভর্তি হয়ে যায়, এরপরে দেখে সব কিছু কন্টিনিউ করতে পারতেছে না, 2-1টাই কন্টিনিউ করা লাগতেছে। বুঝতে পারছো? তো একটু কথাবার্তা বলবা সবার সাথে, ফ্রেন্ডদের সাথে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা শুরু করতেছি। দেখো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? কার্তেশীয় আর পোলার এই দুইটার রূপান্তর, তাই না? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু দেওয়া থাকলে সেটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিভাবে নিব, তাই তো? অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই যদি দেওয়া থাকে, আমি সেটা পোলার স্থানাঙ্কে অর্থাৎ আর আর থিটায় কিভাবে রূপান্তর করব। তো এখানে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কার্তেশীয় থেকে পোলার। উল্টাটাও কিন্তু পসিবল ছিল, বুঝছো? উল্টাটাও কিন্তু পসিবল ছিল। আমাদের উল্টাটা কি বলতো? সাউন্ড নাই, সাউন্ড চলে গেছে, একটু দাঁড়াও। এখন আসছে? এখন আসছে? এই বলো তো। আসছে না? আসছে আসছে, ওকে ওকে ওকে। ফোনে চলে গেছিল, বুঝছো? অডিও ফোনে চলে গেছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কার্তেশীয় থেকে পোলার। এবার আমরা কিন্তু এটাও শিখছি যে পোলার থেকে কার্তেশীয়তে কেমনে যায়। পোলার থেকে কার্তেশীয়তে যাওয়ার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে আর এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। আমরা গত ক্লাসে দেখছিলাম কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কিভাবে যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়। এখন আমরা যেটা দেখব, আমরা তো স্থানাঙ্ক কনভার্ট করছি একটা থেকে আরেকটা, এবার দেখব সমীকরণ। হ্যাঁ, সমীকরণ। তো কার্তেশীয় সমীকরণ কি? কার্তেশীয় সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে চলক হিসেবে এক্স আর ওয়াই থাকবে। কার্তেশীয় সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে চলক হিসেবে এক্স আর ওয়াই থাকবে। তাহলে এগুলো হচ্ছে কার্তেশীয় সমীকরণ, এগুলো নিয়ে ডিটেলস আমরা পড়ব। আর পোলার সমীকরণ কি? এমন একটা সমীকরণ যেখানে চলক হিসেবে আর আর থিটা থাকবে, আর আর থিটা থাকবে। এগুলো হচ্ছে পোলার সমীকরণ। বুঝতে পারছো? তো কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, এই দুইটা রূপান্তর সম্ভব। তো ধরো
যদি কার্তেশীয় থেকে পোলারে যাওয়া লাগে আমাদের এই কয়টা ফর্মুলা জানলেই হবে। কার্তেশীয় থেকে পোলারে, তাহলে এক্স ওয়াই রিপ্লেস করে তুমি আর আর থিটা নিয়ে আসবা, এক্স ওয়াই রিপ্লেস করে তুমি আর আর থিটা নিয়ে আসবা। তো কেমনে রিপ্লেস করবা? কোথাও যদি এক্স পাও, এক্স এর পরিবর্তে আর কস থিটা বসাই দিবা। কোথাও যদি ওয়াই পাও, তার পরিবর্তে আর সাইন থিটা বসাই দিবা। কোথাও যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাও, বলো তো এইটার ভ্যালু কত? আর এর ভ্যালু এটার রুট, তাহলে এটার ভ্যালু কি? আর স্কোয়ার। কাজ শেষ। এই তিনটা রিপ্লেসমেন্ট করলেই হয়ে যাবে। কোথাও যদি এই জিনিসটা দেখো, তার পরিবর্তে আর স্কোয়ার, এক্স এর পরিবর্তে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা, এই তিনটা জিনিস বসায় দিলেই কার্তেশীয় সমীকরণের এক্স আর ওয়াই টাটা বাই বাই, সেটা কি পোলার সমীকরণে কনভার্ট হবে, পোলার সমীকরণে কনভার্ট হবে। ঠিক আছে, সবাই বুঝছো? বুঝছো? আমরা এক নাম্বারটা তাহলে করি। দেখো এক নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কেমন? এটা কার্তেশীয় সমীকরণ। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে তুমি যদি আর স্কোয়ার বসায় দাও, এটা কি? এটা একটা পোলার সমীকরণ, এটা একটা পোলার সমীকরণ। এবার চলো দুই নাম্বারটা। ঠিক আছে, এবার চলো আমরা দুই নাম্বারটা দেখি। দুই নাম্বারটা কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এক্স এর ভ্যালু তুমি বসাও তো আর কস থিটা, তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। এটাই পোলার সমীকরণ। এখন তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো। কিভাবে? তুমি যদি আর স্কোয়ার কমন নাও, আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। এইটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা, তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার 7-এ আছে। আমরা যখন ওখানে পড়বো তখন এটা দেখবো। আপাতত জাস্ট মনে রাখো এটা একটা ফর্মুলা, যেই ফর্মুলা হচ্ছে cos টু থিটা, আর স্কোয়ার cos টু থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার, আর স্কোয়ার cos টু থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। আমরা সবাই কি বুঝলাম? তাহলে এক নাম্বার হইলো, দুই নাম্বার হইলো, তিন নাম্বারটা পারবা? তিন নাম্বারটা পারবা সবাই? বলো তো তিন নাম্বারটা কি পারবা? আমি যদি তিন নাম্বারটা এখানে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস এ এক্স ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার পরিবর্তে তুমি আর স্কোয়ার লিখতে পারো। এক্স এর পরিবর্তে কি লিখতে পারো? আর আর কস থিটা মাইনাস 2ar কস থিটা। তাহলে কি থাকে আমাকে বলো তো? আর স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস এ আর কস থিটা। তুমি দুই পাশ থেকে যদি আর সরায় দাও তাহলে আর ইকুয়ালস টু টুয়াইস এ কস থিটা। বুঝছো? আমরা তিনটাই করে ফেলছি। বোঝা গেল? সো কার্তেশীয় থেকে পোলার সমীকরণের রূপান্তর একদমই সহজ। কার্তেশীয় থেকে পোলার সমীকরণের রূপান্তর একদমই সহজ। তুমি এই তিনটা কাজ করবা তাহলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে? ওকে, এবার চলো উল্টাটা, পোলার থেকে কার্তেশীয়। অর্থাৎ এবার আমাদের যেই সমীকরণ সেখানে আর আর থিটা থাকবে, এই আর আর থিটাকে সরায় এক্স আর ওয়াই আনতে হবে। তো এটা কেমনে আনবো? আবারও কিছু রিপ্লেসমেন্ট। যদি কোথাও তুমি দেখো আর স্কোয়ার আছে, তার পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসায় দিবা। উল্টা কাজগুলা। কোথাও যদি দেখো আর কস থিটা আছে, তার পরিবর্তে এক্স বসায় দিবা। কোথাও যদি দেখো আর সাইন থিটা আছে, তার পরিবর্তে ওয়াই বসায় দিবা। ঠিক আছে? বুঝছ? ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার লাস্টে থেকে শুরু করি, না ফার্স্টে, প্রথমটাই করি।
এক নাম্বার r ইকুয়ালস টু টুয়াইস এ কস থিটা। আচ্ছা ঠিক আছে, দেখো আর এর পরিবর্তেও কিন্তু তুমি এটা বসাইতে পারো, আর এর পরিবর্তেও তুমি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাইতে পারো না? বসাইতে পারো। আচ্ছা, তা আমি কি আর এর পরিবর্তে বসাই দিব? তাহলে তো এই কস থিটা একা হয়ে যাবে। কস থিটার পরিবর্তে কিছু বসাইতে কিন্তু পারো না, তোমার আর কস থিটা লাগবে। আর কস থিটার পরিবর্তে এক্স, আর কস থিটার পরিবর্তে এক্স, তাহলে এখানে তো শুধু কস থিটা, ওর সাথে একটা আর নিয়ে আসো, দুই পাশে আর দিয়ে গুণ করো তো, আর স্কোয়ার সমান টুয়াইস এ আর কস থিটা। এই তো কাহিনী হয়ে গেছে। এই আর স্কোয়ার পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, টুয়াইস এ আর কস থিটার পরিবর্তে এক্স, চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা এবার 5 নাম্বারটা করি। 5 নাম্বার না 4 নাম্বার করি, মাঝখানের দুইটা নিজেরা করবা। 4 নাম্বার, আর দেখো আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2, আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2। এটা কি করা যায়? দেখো এটা কি এরকম না, আর প্লাস আর কস থিটা ইকুয়ালস টু 2। আর এর পরিবর্তে কি লিখতে পারো? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটার পরিবর্তে কি লিখতে পারো? এক্স ইকুয়ালস টু 2। এটাই কার্টেসীয় ইকুয়েশন। তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো, এটা এক পাশে রেখে ওইটা ওই পাশে নিয়ে বর্গ করতে পারো, বুঝছো? ও ভাইয়া টুয়াইস এক্স হবে না, হ্যাঁ এটা মিস করে গেছি, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক, এটা মিস করে গেছি। ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, বুঝো নাই? তুমি যখন কার্তেশীয় থেকে পোলারে যাইতা, আর এর ভ্যালু এটা না, দুই পাশে বর্গ করো, তাহলে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? এবার বুঝছো? আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা 5 নাম্বারটা করি, লাস্ট অঙ্ক। 5 নাম্বার আর কস থিটা ইকুয়ালস টু টুয়াইস এ সাইন স্কোয়ার থিটা। বলো কি করবা? তোমার টার্গেট হচ্ছে আর কে সরানো, থিটাকে সরানো। তোমার টার্গেট হচ্ছে আরটা সরানো, থিটাকে সরানো। আর কস থিটার পরিবর্তে এক্স লিখতে পারবা, কিন্তু এই যে সাইন স্কোয়ার থিটা, এটাকে কেমনে সরাবা? সাইন স্কোয়ার থিটা, দুইটা সাইন থিটা আছে, সরাই দিতে পারো আর সাইন থিটাকে, তাহলে এখানে আরো দুইটা আর আনা লাগবে, আর স্কোয়ার দিয়ে গুণ করা লাগবে, আর সাইন থিটা। যেই কাজ সেই কথা, মানে যেই কথা সেই কাজ। তাহলে দুই পাশে আর স্কোয়ার দিয়ে গুণ করে দাও, আর স্কোয়ার ইন্টু আর কস থিটা ইকুয়ালস টু টুয়াইস এ ইন্টু আর স্কোয়ার দিয়ে গুণ করছো দুই পাশকে, তাহলে একটা আর তুমি লিখতে পারো এভাবে সাইন থিটা তার হোল স্কোয়ার। পারো 3 নংটা করে দেন, নিজে করবা। এটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। একটু নিজের চেষ্টা করতে হবে, এখানে ত্রিকোণমিতি জড়িত, সো আমি আর বাকিগুলা করে দিচ্ছি না। এখন না পারলেও ত্রিকোণমিতি করার পরে অবশ্যই পারবা সবাই। আর স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? আর কস থিটার পরিবর্তে কি লিখতে পারো? এক্স ইকুয়ালস টু টুয়াইস এ, আর সাইন থিটার পরিবর্তে কি? ওয়াই স্কোয়ার। 2-3 হোমওয়ার্ক সবাই নিজেরা করবা, না পারলে ফ্রেন্ডদের হেল্প নিবা, তাও যদি না পারো বই থেকে হেল্প নিবা, বই আছে। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি তোলো। একজন বলছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স প্লাস 1, এটাকে পোলার সমীকরণে রূপান্তর করে দেন। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স প্লাস 1,
পোলার সমীকরণ, তাহলে এক্স আর ওয়াই সরাইতে হবে। দেখো ওয়াই এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, আর সাইন থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4 এক্স এর পরিবর্তে আর কস থিটা প্লাস 1। হয়েছে পোলার সমীকরণ, হয়ে গেছে। পোলার সমীকরণ মানে এক্স ওয়াই বাদ আর থিটা চলে আসবে, ডান। ঠিক আছে, আচ্ছা ওকে, সবাই মনোযোগ মনোযোগ মনোযোগ। এখানে না ত্রিকোণমিতির কিছু জিনিসপত্র আছে, ত্রিকোণমিতির কিছু, ফর এক্সাম্পল এই অঙ্কটা, এটা করার জন্য ত্রিকোণমিতি করা লাগবে। ঢাকা ইউনিভার্সিটি আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সো আমি এটা তোমাদের জন্য এই ছেড়ে দিলাম, কিন্তু এখন করবা না। কখন করবা? ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ হওয়ার পর। হ্যাঁ, ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ হওয়ার পর। এখন ফর্মুলা বলে দিলেও পারবা, কিন্তু অত ফর্মুলা আপাতত লাগবে না, তুমি নিজেই করবা ত্রিকোণমিতি শেষ হওয়ার পর। দেখো এটা বেশ কঠিন, বেশ কঠিন লাগতেছে একদম, কি অবস্থা, তাই না? কি অবস্থা বলো, পারবা এটা? 6 আর কিউব সাইন থিটা মাইনাস 4 ইকুয়ালস টু 4 মাইনাস কস থিটা। বলো তো কি করবা? প্রথম স্টেপ কি হবে আমাকে বলো, প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ শুধু কস থিটা সরান যায় না, শুধু কস থিটা সরান যায় না, আর কস থিটা লাগে। তাহলে প্রথম স্টেপ দুই পাশকে 8 দিয়ে গুণ, প্রথম স্টেপ দুই পাশকে 8 দিয়ে গুণ, তাহলে কি থাকে বলো তো? 6 আর কিউব ইন্টু আর সাইন থিটা ইকুয়ালস টু 4r মাইনাস আর কস থিটা। এবার বসাও 6, দেখো আর কিউব, আর কিউব, আমাকে বলো আর এর ভ্যালু কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর কিউবের ভ্যালু কত হবে আমাকে বলো তো? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মাথায় কিউব, তার মাথায় কিউব। আর সাইন থিটা, তার পরিবর্তে কি বসবে? ওয়াই ইকুয়ালস টু 4, আর এর পরিবর্তে কি বসবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটার পরিবর্তে কি বসবে? এক্স। দেখো তো কোন অপশনের সাথে মিলে, দেখে কিন্তু কঠিন লাগছিল, 2 লাইনে অঙ্ক শেষ। 6y ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব ইকুয়ালস টু 4 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। আমাদের অ্যান্সার কি? এ। আমাদের অ্যান্সার কি? এ। ডান, ডান ডান, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পোলার স্থানাঙ্কে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সবাই আমরা নতুন টপিক, এই টপিকটা হলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ, 3.1 শেষ। ধরো এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ। কার্তেশীয় স্থানাঙ্কে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারো? কার্তেশীয় স্থানাঙ্কে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারো অবশ্যই। রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর তার বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তর তার। এবার ধরো পোলার স্থানাঙ্কে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে পি অফ r1, θ1, আরেকটা হচ্ছে ধরো কিউ বিন্দু r2, θ2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম বিন্দু, আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। আমাকে বলো তো এই দৈর্ঘ্যটুকু কত? r1, এই দৈর্ঘ্যটুকু কত? r2, এই কোণটা কত? সবাই সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো, এই কোণটা কত? এই কোণটা কত? θ1, θ1, এই কোণটা কত? θ2। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে দুইটা বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এই ডিসটেন্সটা কত, এই যে পিকিউ ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা আমরা ধরে নিলাম ডি। আচ্ছা, আবারও
আবারও আমরা ত্রিকোণমিতির একটা সূত্রের সাহায্য নিব, যেটা আমরা এখনো পড়ি নাই, পড়ব। তোমরা আমাকে বলতে পারবা এই কোণটা কত? এই যে এই কোণটা কত? θ2 মাইনাস θ1, θ2 মাইনাস θ1। ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা আছে যে যেকোনো একটা কোণের cos, যেকোনো একটা কোণের cos, তার মানে cos θ2 মাইনাস θ1 ইকুয়ালস টু, এটা ত্রিকোণমিতির ফর্মুলা, শিখবা পরবর্তীতে, আপাতত জাস্ট লিখে রাখো, আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগবে না। যেকোনো একটা কোণের cos ইকুয়ালস টু তার সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল, তার সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল। তার সন্নিহিত বাহু কারা কারা? এই দুইটা। তার সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ। এই যে এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। আমি কি বুঝাইতে পারছি? কেমনে আসছে, কই থেকে আসছে, সবকিছু আমরা দেখব ত্রিকোণমিতি পড়ার সময়। তোমাদের দুইটা চ্যাপ্টার শেষ হলেই ত্রিকোণমিতি স্টার্ট হবে। এটা একটা ফর্মুলা, মুখস্থ করে নাও, যদিও মুখস্থ লাগবে না। যে কোনো একটা ধরো, এটাকে বলে কজ সূত্র, এখানে এটাকে বলে কোসাইন সূত্র। এই সূত্রটা কি বলে? যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা কোণের কজ, এই যে এই কোণটা, আমি এই কোণের কজ নিছি, এটা ইকুয়ালস টু এই কোণের সন্নিহিত বাহু কারা কারা, এটা আর এটা, তাদের বর্গের যোগফল মাইনাস এই কোণের বিপরীত বাহুর বর্গ মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটা, 2 ইন্টু R1 R2। ডান। এবার তুমি একটু আর গুণন করে দাও, ঠিক আছে? 2R1 R2 cos θ2 মাইনাস θ1 ইকুয়ালস টু R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস D স্কোয়ার। এখান থেকে আমাকে বলো D স্কোয়ারের ভ্যালু কত? R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, এই যে D স্কোয়ারটা এই পাশে আনলাম, মাইনাস টুয়াইস R1 R2 cos θ1 মাইনাস θ2। তো তুমি যদি, এখানে একটা কথা আছে, কজের মধ্যে θ2 মাইনাস θ1 আর θ1 মাইনাস θ2 একই জিনিস, নেগেটিভ ম্যাটার করে না। cos 30 আর মাইনাস 30 একই জিনিস না? বলো 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 বলো। তাইলে আমাদের ডি এর ভ্যালু হবে রুট ওভার অফ, যারা বুঝতেছো না অসুবিধা নেই, হ্যাঁ, তোমরা যখন ত্রিকোণমিতি পড়বা তখন খুব ভালো করে বুঝবা, অসুবিধা নেই। আপাতত জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ফর্মুলার প্রমাণটা আসে না, যদিও আমি প্রমাণটা করে দেখাইছি। এই হচ্ছে ফর্মুলা। পোলার স্থানাঙ্কে এই দুইটা বিন্দু R1 θ1 আর R2 আর θ2, তাদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা হচ্ছে এটা। তুমি চাইলে θ1 মাইনাস θ2 ও লিখতে পারো, θ2 মাইনাস θ1 ও লিখতে পারো। পোলার স্থানাঙ্কে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বুঝছো? আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করছি, এটাকে বলে ত্রিভুজের কোসাইন সূত্র। তুমি যখন ত্রিকোণমিতি পড়বা তখন এটা ভালো করে পড়বা। এই সূত্রটা কি বলে? যে কোনো একটা কোণের কজ এটা সমান, এই কোণের দুটা সন্নিহিত বাহু আছে R1 আর R2, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে D। কজ এটা সমান সন্নিহিত বাহু দুইটার বর্গ মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। তারপর আমি আর গুণন করছি, তারপর কি করছি, ডি স্কোয়ারটাকে এই পাশে আনছি, বাকি সব কিছু ডাইন পাশে, তারপর রুট করে দিছি, ঠিক আছে ভাই? এটা পিথাগোরাসের বিস্তৃতি না? ইয়েস। তোমরা ওই যে হায়ার ম্যাথসে চ্যাপ্টার 3-তে পিথাগোরাসের বিস্তৃতি পড়ছো না, এই যে এই জিনিসটা, ওটাই ধরতে পারছো যারা? খুবই সুন্দর। ওকে, বুঝো না বুঝো এটা এখন মুখস্থ করবা, বুঝতে পারবা, ত্রিকোণমিতিটা পড়ার পর ভালো করে বুঝতে পারবা। দুইটা পোলার স্থানাঙ্ক এটা আর এটা, তাদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা,
তাদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা। এভাবেও করতে পারো, বা আরেকটা উপায়, তুমি পি কে কার্তেশীয় আকৃতিতে নিতে পারবা, কিউ কেও কার্তেশীয় আকৃতিতে নিতে পারবা, তারপর এদের মধ্যবর্তী দূরত্ব বের করবে এই কার্তেশিয়ার ফর্মুলা দিয়ে। এটা খুবই লম্বা প্রসেস, খুবই লম্বা প্রসেস। ভাইয়া প্লাস মাইনাস হলো কেন? θ1 মাইনাস θ2 আর θ2 মাইনাস θ1 একই কথা। তুমি এটার জায়গায় θ2 মাইনাস θ1 এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। কজের মধ্যে প্লাস মাইনাস ম্যাটার করে না। ও ভাইয়া প্লাস মাইনাস হলো না কেন? দূরত্ব, এটা দূরত্ব না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তোমার হাইট একটা দূরত্ব না, কখনো নেগেটিভ হয়? আমরা কিন্তু নতুন, হ্যাঁ আমি জানি তোমরা নতুন। ওকে, এটা করো তাইলে, এটা করো। দেখো সাস্টে আসছে, শাহজালাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? আমি জাস্ট ফর্মুলাটা লিখতেছি, এগুলো তুমি সরাসরি ক্যালকুলেটরে উঠাবা, বুঝছো? সরাসরি ক্যালকুলেটরে উঠাবা। √(r) r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার, খাতায় লিখবাই না, সরাসরি ক্যালকুলেটরে, -2 ইন্টু r1 r2 cos θ1 মাইনাস θ2। দেখো cos 100 থেকে 90 বাদ দিলে কত? 180 থেকে 90 বাদ দিলে 90, cos 90 এর ভ্যালু 0, এটা 0ই হয়ে যাবে, বুঝছো? cos 90 এর ভ্যালু কিন্তু 0, তাহলে এই জিনিসটা 0, এই পুরো পার্টটা 0 হয়ে যাবে, জাস্ট এই পার্টটুকু থাকবে, জাস্ট এই পার্টটুকু থাকবে। ঠিক আছে, অ্যান্সার বি আসে না? অ্যান্সার বি আসে। তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 3.1 শেষ। 3.1 শেষ। আমরা এখন পরের চ্যাপ্টারটা শুরু করব। আমাদের পরের চ্যাপ্টারটা হচ্ছে বিভক্তি, চ্যাপ্টার 3.2। সবাই টাইটেল দাও, বিভক্তি। বিভক্তি, বিভক্তি দুই প্রকার, অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি। ধরো দুইটা বিন্দু আছে, এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু। এখন এ বি যদি যোগ করে দাও, একটা রেখাংশ পাওয়া যাবে না? বলো, রেখাংশ পাওয়া যাবে। এখন এই এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করে কারা কারা বলো তো? এটার মধ্যে যে কোনো বিন্দু, ধরো সি বিন্দু, সেটা কি এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করে না? এই মধ্যকার এই রেখাংশের উপরে যে কোনো বিন্দু, ধরো সি বিন্দু, সেটা এবি কে অন্তর্বিভক্ত করে না? করে তো। আমি বললাম সি বিন্দুটা এবি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। ধরো 2:3 বা 3:4 এই অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। আমার টার্গেট এখন সি বিন্দুর স্থানাঙ্ক। কাহিনী বুঝছো? আমার টার্গেট এখন সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কেমনে বের করব? চলো, সি বিন্দুর ভুজ হবে নিচে যেই দুইটা অনুপাত আছে না, সেই দুইটার যোগফল। মনে রাখবা, নিচে যেই দুইটা অনুপাত আছে তাদের যোগফল, তাদের যোগফল। তারপর ভুজ বাইর করতেছো, এই m1 এর সাথে যাবে দূরেরটার ভুজ, m1 এর সাথে যাবে দূরেরটা, যেই অনুপাতটা যার সাথে তার দূরেরটা, m1x2, m1x2 যোগ m2 এর সাথে যাবে এই পাশেরটা, দূরেরটার সাথে পেয়ার করবে, প্লাস m2x1। বুঝছো? এই হচ্ছে সি বিন্দুর ভুজ। প্রমাণটা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখে নিতে পারো, লাগবে না। বলতেছি সবাই মনোযোগ দাও। এ আর বি দুইটা বিন্দু, এবি রেখাংশকে সি বিন্দুটা m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। হ্যাঁ, তোমরা ভেক্টর এটা পড়ছো। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সি বিন্দুর স্থানাঙ্ক হবে, সি বিন্দুর ভুজটা আমরা বের করি।
মনে রাখবা, ভুজ বের করার সময় ভুজ নিতে হয়, কোটি বের করার সময় কোটি নিতে হয়। নিচে হবে অনুপাত দুইটার যোগফল, উপরে হবে এই যে m1 এর সাথে যাবে এইটা x2 আর m2 এর সাথে যাবে এইটা x1, m1 x2 প্লাস m2 x1। কোটিটা কি হবে? সব কিছু সেম, জাস্ট x এর জায়গায় y হয়ে যাবে, ভুজের জায়গায় কোটি, ভুজের জায়গায় কোটি, m1 প্লাস m2, m1 x2 না, m1 y2 প্লাস m2 y1। বুঝছো সবাই? সবাই সবাই আমরা বুঝে ফেলছি, ঠিক আছে, আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, তার মানে সি বিন্দু মাঝখানে কোথাও, এই বিন্দু স্থানাঙ্কটা মনে রাখতে হবে। সি বিন্দু কিন্তু এবি রেখাংশের উপরে এবং মাঝামাঝি কোথাও, এবি রেখাংশের উপরে এ আর বি এর মাঝামাঝি কোথাও। সি বিন্দুর ভুজ কি হবে? এটা। কোটি কি হবে? এটা। কোটি কি হবে? এটা। ঠিক আছে, এই যে আমি এখানে সুন্দর করে নোট করে দিয়ে রাখছি, স্লাইডটাই কিন্তু নোট, তোমাদের বইয়ে তো দেওয়াই আছে, বইয়ে তো দেওয়াই আছে। তো ফর্মুলাটা একটু আত্মস্থ করে নাও, ফর্মুলাটা একটু আত্মস্থ করে নাও, ঠিক আছে। কিন্তু ভাই কিভাবে আসে? বই আছে, দেখে নিও। অনুপাতের সূত্র দিয়ে করা যায়, সদৃশকোণী ত্রিভুজ দিয়ে। এম মানে কি? আমি ধরে নিছি যে কি অনুপাতে বিভক্ত করতেছে, একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা। দেখো দেখো, এটা আর এটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক। তাহলে কাহিনীটা বুঝছো? দুইটা বিন্দু, একটা হচ্ছে 1,2, আরেকটা হচ্ছে 3,6, আরেকটা হচ্ছে 3,6। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে, যেই বিন্দুটা ধরো সি বিন্দু, সি বিন্দু সেটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। আমি ধরে নিলাম সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x। তাহলে অনুপাতটা কত? 2:3 অনুপাতে। খেয়াল করো আমাদের অনুপাত, ফর্মুলার অনুপাত কি ছিল? m1:m2, m1:m2, তাই না? এবার বলছে 2:3, তাহলে m1 এর ভ্যালু 2, m2 এর ভ্যালু 3, তাহলে এতটুকু হচ্ছে 2, এতটুকু হচ্ছে 3। তাই যদি হয় আমাকে বলো ভুজটা কি হবে? equals to m1 plus m2, 2 plus 3, m1 x2, 2 into 3 plus 3 into 1, done। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করো, 3 দুগুণে 6, 6 আর 3 9, 9/5। তাহলে ভুজটা আমরা পেয়ে গেলাম কত? 9/5। সেম ভাবে কোটিটা কি হবে? 2 plus 3, 2 into 6 plus 3 into 2, 2 into 6 plus 3 into 2। এখানে কত? 6 দুগুণে 12, 12 আর 6 18, 18/5। 9/5, 18/5। ক্লিয়ার? m1 কোনটা? প্রথমটা m1, এই যে m1:m2, প্রথমটা m1। ঠিক আছে, আচ্ছা পরেরটা। এবার মজার কাহিনী, এবার মজার কাহিনী। কোশ্চেনটা সবাই পড়ো, কোশ্চেনটা সবাই পড়ো। এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু। আমাকে বলো তো সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? আচ্ছা এটার আগে আমরা একটু সহজ একটা অঙ্ক করি।
এটার আগে আমরা একটু সহজ অঙ্ক করি, ঠিক আছে? একটু সহজ অঙ্ক, ওটাতে যাব। ধরো এ আর বি এই সংযোগ রেখাংশের মধ্যবিন্দু কি হবে? আমাকে বলো মধ্যবিন্দুটা কি হবে? বলো তো মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু মানে কি? সমদ্বিখণ্ডনকারী বিন্দু, সমান দুইটা খণ্ডে ভাগ করবে, তার মানে 1:1। তাহলে অনুপাত তুমি যদি 1:1 ধরো, তাহলে দেখো তো x এর ভ্যালু কি হয়? m1, এই যে m1 এটা ইন্টু x2 প্লাস এটা ইন্টু x1, তাহলে যেটা হয় x1 প্লাস x2 বাই 2। y কি হবে? y1 প্লাস y2 বাই 2। ক্লিয়ার? ডান। মধ্যবিন্দু জাস্ট গড় করলেই হয়। তুমি চাইলে অন্তর্বিভক্তির ফর্মুলা অ্যাপ্লাইও করতে পারো, অন্তর্বিভক্তির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ওকে, এবি সরল রেখাটা পি আমরা 38 না 37, আবার এটাই চলে আসলাম। সবাই মনোযোগ দিবা। দুইটা বিন্দু, মনোযোগ, দুইটা বিন্দু 7,5 আর হচ্ছে -2, -1, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু কয়টা হবে? সমত্রিখণ্ডন বিন্দু কয়টা হবে? দুইটা না? দুইটা সমত্রিখণ্ডন বিন্দু, তাহলে 1:1:1। আমাকে বলো তো এই বিন্দুটা এই রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করবে? আমাকে বলো, এই যে এই বিন্দুটা ধরো আমি নাম দিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এইটার নাম দিলাম সি, এইটার নাম দিলাম ডি। বলো সি বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে না? তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক তুমি উপরে সুন্দর করে লিখবা এভাবে, সি বিন্দুটা এবি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এখানে সুন্দর করে ভাষাটা লিখবা এভাবে। সি বিন্দুটা উপরে যে এখানে সি বিন্দুটা এবি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, আমি আর লিখলাম না। তারপর সি বিন্দু স্থানাঙ্ক, দেখো সি বিন্দু স্থানাঙ্ক এটা লিখতে সাধারণত এভাবে তিনটা দাগ দেওয়া হয়, এই ভুজ কোটি। তাহলে 1:2, 1 + 2, 1:2 বুঝিও, এতটুকু হচ্ছে 1, এতটুকু হচ্ছে 2, 1:2, তাই না? তাহলে ভুজের ক্ষেত্রে 1 × -2, 1 × -2 প্লাস 2 × 7 প্লাস 2 × 7, তারপর 1 × -1, 1 × -1 প্লাস 2 × 5 প্লাস 2 × 5। ক্লিয়ার? তাহলে দেখো তো কত হয়? 7 × 14 - 2 12, 14 - 2 12, 12 কে 3 দিয়ে যদি ভাগ করো 4 হয় না? 4 4 4 4। ভাইয়া আবার কোনটা আবার বলো তো? এই দেখো সি বিন্দুটা এবি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, নিচে কি জাস্ট অনুপাত দুইটার যোগফল। তারপর এই যে m1 x2 প্লাস m2 x1, m1 y2 প্লাস m2 y1, ঠিক আছে? দেখো 5 × 10, 10 - 1 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত? 3। আমরা সবাই কি বুঝতে পারছি? তাহলে সি বিন্দু স্থানাঙ্ক চলে আসলো কত? 4,3। এখন চলো ডি বিন্দু স্থানাঙ্ক আমরা বের করি। কেমনে বের করবা বলো তো? ডি বিন্দুটা এবি কে কি অনুপাতে বিভক্ত করে? টু ইস টু ওয়ান। আচ্ছা,
আরেকটু শর্টকাট উপায় আছে। দেখো ডি কি সিআরবি এর মধ্যবিন্দু না? তুমি 2:1 দিয়েও করতে পারবা, তুমি 2:1 দিয়েও করতে পারবা। ডি সিবি এর মধ্যবিন্দু না? তাহলে আমি অনুপাতের সূত্র কেন ফর্মুলা অ্যাপ্লাই করব? যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তো হয়। তাহলে 4 - 2/2 আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক 3 - 1 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, একজন কোয়েশ্চেন করছে সম 4 খণ্ডক, সম 5 খণ্ডক, ওগুলোও খুব সহজ। বলো তো সম 4 খণ্ডক বিন্দু কয়টা হবে? সম 4 খণ্ডক বিন্দু কয়টা হবে? 3টা। একটু আমার সাথে চিন্তা করো, সম 4 খণ্ডক বিন্দু হবে 3টা, তাই না? প্রথমটা কি অনুপাতে বিভক্ত করবে? দেখাই। সম 4 খণ্ডক বিন্দু, খণ্ড জয়টা বিন্দু একটা কম, ঠিক আছে? এই ধরো এ, এই ধরো বি। সম 4 খণ্ডক বিন্দু হবে 3টা, 1টা 2টা 3টা। তাহলে এইটা কি অনুপাতে বিভক্ত করবে? 1:3। এটা কিন্তু মধ্যবিন্দু, এটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ক্লিয়ার? ঠিক আছে, পরীক্ষা হলে তুমি এভাবে লিখলেই হবে, জাস্ট এই ভাষাটা লিখে দিবা। সি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সুতরাং হয়ে লিখলেই হবে। আবার ডি সিবি এর মধ্যবিন্দু, সুতরাং ডি এর স্থানাঙ্ক এটা। এগুলা সাধারণত এমসিকিউতে আসে বা কতে আসে, ঠিক আছে? ওকে, বল এটা পারবা? এবি সরল রেখাটা পি এবং কিউ বিন্দু দুইটা দ্বারা সমত্রিখণ্ডিত হয়। এবার উল্টা কাহিনী, এবার কাহিনীটা উল্টা। এই যে এবি সরল রেখাটা পি এবং কিউ সমত্রিখণ্ডিত হয়। বল তুমি এ বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? কিন্তু খুব সহজ, 1 1 1। পি আর কিউ এর মধ্যবিন্দু, সরি এ আর কিউ এর মধ্যবিন্দু পি, ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ শেষ। এই ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ শেষ। এগুলা করার খুবই সুন্দর একটা শর্টকাট টেকনিক আছে, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক আমি শিখাবো নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে। দেখো এই দুইটার মধ্যবিন্দু পি, সেখান থেকে এটা বের হবে, আবার এই দুইটার মধ্যবিন্দু কিউ, সেখান থেকে এটা বের হবে। পারবা? ধরো এটা যদি এক্স আর ওয়াই হয়, আমি জাস্ট ভুজটা দেখাই। দেখো এক্স প্লাস 8/2, এক্স প্লাস 8/2 এটার ভ্যালু 3 না? দেখো এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এটা, সেখান থেকে তুমি এক্স এর ভ্যালু কত পাবা বলো তো? 6 - 8 -2। সিমিলার ওয়েতে তুমি ওয়াই বের করতে পারবা, সবকিছু বের করতে পারবা। ক্লিয়ার ক্লিয়ার। তা অন্তর্বিভক্ত আমাদের মোটামুটি শেষ, অন্তর্বিভক্ত আমাদের মোটামুটি শেষ। এখন আমরা যেই টপিকটা যাব সেটা হচ্ছে বহির্বিভক্তি। কি? বহির্বিভক্তি। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সাইন কেন? এটা যখন বিন্দু দেওয়া হয় তখন সরাসরি ইকুয়াল না দিয়ে, এটা কনভেনশন, রীতি, প্রথা, যে 3টা সমান সাইন দেওয়া, মানে ওই 3টা দাগ দেওয়া হয়। দেখো এবি রেখাংশ, এখন এবি রেখাংশকে বহির্বিভক্ত করবে এমন বিন্দু কোথায় থাকতে পারবে আমাকে বলো? এবি রেখাংশকে বহির্বিভক্ত করবে এমন বিন্দু কোথায় থাকতে পারবে? এই যে এবি লাইনটার উপরে, হয় ডানে না হয় বামে, বুঝছো? এবি লাইনটার উপরে, এবি লাইনটার উপরেই থাকবে, মাঝামাঝি থাকলে অন্তর্বিভক্ত হয়ে যাবে। তো হয় ডান সাইডে থাকবে, ধরো এখানে, কিংবা বাম সাইডে থাকবে, বুঝছো?
রেখার উপরেই, এই মাঝামাঝি না, হয় ডানে না হয় বাইমে। এখন তোমাকে প্রশ্নে বলছে এবি রেখাংশকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করলো। কথা বুঝছো? কথা বুঝছো? মনোযোগ, মনোযোগ, পুরা মনোযোগ। তোমাকে বলল এবি কে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছে। কোন বিন্দু? সি বিন্দু। বুঝিও, আবার বলতেছি, এবি কে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছে সি বিন্দু। তার মানে হচ্ছে এ এর সাথে সি অনুপাত বি এর সাথে সি, এইটা হচ্ছে m1:m2। বুঝছো? এ এর সাথে বিন্দুটা এসি, বি এর সাথে বিন্দুটা বিসি, m1:m2। এই যে এ আগে, m1 উপরে। কাহিনী বুঝছো? এই অনুপাতটা সবাই, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। আমি ভাষাটা লিখতেছি, তুমি চাইলে লিখতে পারো। যদি বলি এবি রেখাংশকে সি বিন্দুটা m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে বহির্বিভক্তকারী বিন্দুকে সি। তাহলে আমি কি করব? ফার্স্টে এ এর সাথে সি নিব, এসি। তারপর দ্বিতীয় বিন্দুর সাথে সি নিব, এসি ইস টু বিসি। এইটা হচ্ছে m1, এইটা হচ্ছে m2, এইটা হচ্ছে m2। আমি কি বুঝাইতে পারলাম? তোমাকে কোশ্চেনে দুইটা বিন্দু দেওয়া থাকবে, প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তারপর একটা 3 নাম্বার বিন্দু সি বিন্দু m1:m2 অনুপাতে এবি রেখাংশকে বহির্বিভক্ত করবে। তোমার কাজ হবে প্রথম বিন্দুর সাথে 3 নাম্বার বিন্দু এসি ডিভাইডেড বাই বিসি, এই অনুপাতটা m1:m2। এটা খুবই সহজ জিনিস, জাস্ট তাকায় থাকো, এটাই এটাই। এটা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, এটা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কি হবে? এটা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কি হবে? ফর্মুলাটা পুরাপুরি অন্তর্বিভক্তের ফর্মুলা, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিবা। দেখো, অন্তর্বিভক্তের একটু মনোযোগ দিবা। হ্যাঁ, অন্তর্বিভক্তের ক্ষেত্রে কিন্তু সেম কথা ছিল, এসি বাই বিসি। খেয়াল করে, এই যে দেখো, এসি বাই বিসি, প্রথম বিন্দুর সাথে বিভক্তিকারী বিন্দু ডিভাইডেড বাই দ্বিতীয় বিন্দুর সাথে বিভক্তকারী বিন্দু। এইটা যদি m1:m2 হয়, এইটা যদি m1:m2 হয়, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা। বহির্বিভক্তের ক্ষেত্রে সব কিছু সেম, এই প্লাসগুলা খালি মাইনাস হয়ে যাবে, এই প্লাসগুলা খালি মাইনাস হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে সি বিন্দুর যেই ভুজ x, সেটা কি হবে? m1 মাইনাস m2, m1 x2 মাইনাস m2 x1। y কি হবে? সব সেম, m1 মাইনাস m2, ভুজের জায়গায় কোটি হবে। মিলছে? 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 m2 মাইনাস m1 করা যাবে না, এটা ফর্মুলা, এটা যেই স্ট্রাকচার আছে এমনি ফর্মুলাতে বসাবা, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। অন্তর্বিভক্তের ফর্মুলাটাই জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। এখন আমাকে একটা কথা বলো, সি বিন্দু তো ডাইনেও থাকতে পারে, বামেও থাকতে পারে, তাই না? দেখো, এই যে এবি রেখাংশ, তার ডাইনেও সি বিন্দু থাকতে পারে, বামেও থাকতে পারে। বলতো কখন ডাইনে থাকবে, কখন বামে থাকবে? প্লাস হলে ডানে। আহনাফ, তোমার তো ঠিক আছে। দেখো, খেয়াল করে দেখো, এবি কে এসি বাই বিসি, এই অনুপাতটা দেখো, এই ফর্মুলার মধ্যে কোনো ভুল নাই, এই স্ট্রাকচারে থাকতে হবে, এইটাতে থাকতে হবে। চিন্তা করো তো, যদি m1 এর ভ্যালু বড় হয়, m1 এর ভ্যালু বড় হয়, ধরো 3:2, তাহলে এসি অংশটা বড় বিসির চেয়ে,
এসি অংশটা যদি বিসির চেয়ে বড় হইতে হয় তাহলে বিন্দুটা অবশ্যই ডাইনে থাকা লাগবে। তাহলে এই যে ডাইনে থাকবে কখন, যদি m1 ইজ গ্রেটার দেন m2 হয়। এইবার চিন্তা করো, আমি বললাম 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, বহির্বিভক্ত করতেছে। তাহলে এসি হচ্ছে 2, বিসি হচ্ছে 3, ডাইন পাশে হইলে সম্ভব? বলো সম্ভব? এই যে এই ক্ষেত্রে চিন্তা করো, এসি কি বিসির চেয়ে জীবনেও বড় হইতে পারবে? কারণ এতটুকু তো বেশি থাকবেই সবসময় এসিতে। এসি বিসির থেকে কি বড় হবে এই ক্ষেত্রে? যদি ছোট হয়, ইন দ্যাট কেস আমাদের সি বিন্দুটা এইখানে থাকা লাগবে। এটা কখন হবে? যখন m1 is less than m2। ফর্মুলায় কোনো চেঞ্জ নাই, কোনো কিছুতেই কোনো চেঞ্জ নাই, জাস্ট একবার ডাইন পাশে একবার বাম পাশে, ফর্মুলা সেম, ফর্মুলা সেম। বুঝছো কি সবাই? বোথ সাইডে থাকবে না, যে কোনো এক পাশে থাকবে। তোমাকে তো বলবে এটা এবি কে কিছু একটা অনুপাতে বহির্বিভক্ত করবে। যদি m1 বড় হয় তাহলে ডানে থাকবে, m2 বড় হলে বামে থাকবে। কোন পাশে আছে এটার উপর ফর্মুলার কোনো চেঞ্জ আসবে না, ফর্মুলা সেম। এন্ড এই ফর্মুলাটা কি অন্তর্বিভক্তের ফর্মুলাটাই, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। ক্লিয়ার? m1 ইকুয়ালস টু m2 পসিবল না, এক্ষেত্রে পসিবল না। ফর্মুলাটা দেখো, রেখার নিচে থাকতে পারে না, এই রেখাতেই থাকবে না, এলে তো বিভক্ত করতে পারবে না, দেখো অন্তর্বিভক্তের ফর্মুলাই জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, ঠিক আছে? আমরা একটা অঙ্ক করি তাইলে বুঝতে পারবা, আমরা একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা, দেখো কঠিন কিছু না। এখানেই আমি ফর্মুলাটা সুন্দর করে লিখে দিছি, জাস্ট 1 মিনিট একটু চোখ বোলাও, এটার দিকে তাকাও, একবার পড়ো। যদি সমান হয় কি করব? সমান দিবে না পরীক্ষায়, সমান দিলে বিন্দুটা বের করা যায় না, বিন্দুটা হয় অসীমে। বুঝছো? যদি অনুপাত দুটা সমান হয় তাহলে বিন্দু দুটো অসীমে হয়ে যায়। তোমরা ওই স্থির তড়িতে পড়ছো, দুইটা চার্জ, ধরো দুইটা সমান চার্জ আছে, কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হয়? মাঝে, তাই না? এবার চিন্তা করো, একটা +1 কুলম্ব চার্জ, একটা -1 কুলম্ব চার্জ, কোথায় প্রাবল্য শূন্য হয়? এটা কিন্তু অসীমে শূন্য হয়, তাই না? ওকে, জাস্ট নাম্বারটা তুলো, প্রশ্ন তোলার দরকার নেই, জাস্ট নাম্বারটা তোলো, প্রশ্ন তোলার দরকার নেই। 3, -1 ও 5, 2 বিন্দুদ্বয়ের সংযোগকারী সরল রেখাকে 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্তকারী। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। ক্লিয়ার? এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগকারী সরল রেখাকে অনুপাতে x1 y1 x2 y2 m1 m2। ধরতে পারছো? সবকিছু কি তুমি ধরতে পারতেছো? এই যে ফর্মুলার এই যে এরকম ছিল, x1 y1 এবং x2 y2 এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এই বিন্দুটা যদি m1:m2 অনুপাতে বিভক্ত করে, তুমি জাস্ট x1 x2 y1 y2 আর m1 m2 বের করে বসাই দিবা। তাহলে আমাকে বলো তো ভুজ কি হবে? m1 m2, m1 m2, m1 into x2 minus m2 into x1, ঠিক আছে? m1 x2 minus m2 x1, y কি হবে বলো তো? জাস্ট x এর জায়গায় y, 3 minus 4, 3 into 2, m1 y2 minus m2 y1। বুঝছো?
এই যে m1 x2 মাইনাস m2 x1, y এর ক্ষেত্রে m1 y2 মাইনাস m2 x1। ক্যালকুলেট করে দেখো কত আসে, যেটা আসে সেটাই উত্তর। 3 5 15, 3 5 15, 15 মাইনাস 12 3, তাহলে এটা হয় -3, তাই না? 3 দুগুণে 6, 6 আর 4 10, -10 এরকম আসে কি বলো তো? -3 -10 কোনোটার সাথে মিলছে না, তাহলে আমাদের অ্যান্সার কি? কোনোটি না। এই বুঝতে পারছো? বুঝতে পারছো? আমি যদি চিত্র আঁকাইতে বলি তুমি কি পারবা এই জিনিসটার চিত্র আঁকাইতে? দেখো চিত্র আঁকালে ব্যাপারটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দুটা বিন্দু ছিল, ঠিক আছে? আমার কাছে দুইটা বিন্দু ছিল, আমি এই দুইটা বিন্দুর নাম দিলাম। এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। যদিও চিত্র কিন্তু আঁকানো লাগে না, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এই বিন্দু দ্বয়ের সংযোগকারী সরল রেখাকে 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে। তাহলে যেই বিভক্তকারী বিন্দুটা সি বিন্দু, যার স্থানাঙ্ক চাইছে, সেটা বহিস্থভাবে, সেটা হয় ডাইনে থাকবে না হয় বামে থাকবে, তাই না? আমাকে বলো, সেটা হয় ডানে থাকবে না হয় বামে থাকবে? হয় ডানে থাকবে হয় বামে থাকবে। বলো তো ডানে থাকবে না বামে থাকবে? যদিও ডানে থাকা বামে থাকার সাথে অঙ্কের কোনো ফারাক পারবে না। 3:4 বিন্দুটা যদি এখানে হয়, এতটুকু 3, এতটুকু 4 হওয়া সম্ভব? আরে না, তাহলে ডানে থাকবে না, তাহলে বিন্দুটা আসলে কি বামে আছে। বুঝছো? বামে থাকলেই কি 3:4 হওয়া সম্ভব, বামে থাকলেই কি 3:4 হওয়া সম্ভব। ক্লিয়ার? বাম, হ্যাঁ, এই তো সুন্দর সুন্দর। এরপরের অঙ্ক, এটা অনেক ইম্পর্টেন্ট, স্টার্ট দাও 5 স্টার। তোমার কাজ হচ্ছে অনুপাত m1:m2 বাইর করা আর বিন্দু দুটার স্থানাঙ্ক বাইর করে ফর্মুলায় বসে দাও। কাজ শেষ, কাজ শেষ। কোশ্চেনটা পড়ো সবাই, সবাই কোশ্চেনটা পড়ো, নোট করবা, যতটুকু পারো নোট করবা। এ ও বি বিন্দু দুইটার স্থানাঙ্ক -2,4, 4,-4। এ বি রেখাংশকে তুমি সি বিন্দু পর্যন্ত বর্ধিত করলা। দেখো মনোযোগ, ঠিক আছে? একটু খেয়াল করো। তোমার কাছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু -2,4, আর একটা হচ্ছে বি বিন্দু। বি বিন্দু হচ্ছে 4,-5। এখন এবি কে তুমি সি পর্যন্ত বর্ধিত করলা, এবি কে সি পর্যন্ত। এখন এবি কে এদিকেও বাড়াইতে পারো, এদিকেও বাড়াইতে পারো। বুঝিও কোন দিকে বাড়াবা, যাতে এবি সমান 3BC হয়। এবি সমান, যাতে করে এবি সমান 3BC হয়। এবার আমাকে বলো দেখি, এবার আমাকে বলো কোন দিকে বাড়াবো, ডাইনে না বামে? ডানে, কারণ এবি সমান 3BC, তাহলে বিসিটা অবশ্যই ছোট হওয়া লাগবে। বুঝছো? তাহলে বিসিটা কি অবশ্যই ছোট হওয়া লাগবে, এই যে এরকম, তাই না? কারণ এবি বিসি এর 3 গুণ, বিসি তো ছোট হওয়া লাগবে, তাই না? এই হচ্ছে সি বিন্দু। বুঝছো? এই হচ্ছে সি বিন্দু। যদি তুমি বামে বাড়াইতা, তাহলে বিসি তো নিজেই এবির থেকে বড় হয়ে যেত। কাহিনী কি বুঝছো? এই হচ্ছে সি বিন্দু। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক x, y আমরা ধরলাম। আচ্ছা, এবার আমাকে বলো তো সি বিন্দু স্থানাঙ্কটা লাগবে। মনোযোগ, মনোযোগ, সি বিন্দু স্থানাঙ্কটা লাগবে। এখানেই সবাই ভুল করে, এখানেই সবাই ভুল করে। তুমি এ বিন্দু জানো, বি বিন্দু জানো, x1 y1 জানো, x2 y2 জানো, m1:m2 জানলেই হয়ে যায় না?
m1:m2 জানলেই তো হয়ে যায়। আমাকে বলো তো m1:m2 মানে কি? আমাকে বলো m1:m2 মানে কি? এই দুইটা বিন্দুর সাথে তৃতীয় বিন্দুটার দূরত্বের অনুপাত, তাই না? এতটুকুকে তুমি যদি m1 চিন্তা করো, এতটুকু হবে m2। বুঝিও, ঠিক আছে? এখানে কি দেওয়া? এখানে কি দেওয়া আমাকে বলো। গিভেন AB সমান 3BC, তাহলে AB বাই BC, দেখো AB সমান 3BC, এটা দাও না? আমার লাগবে কি? আমার লাগবে কি? m1:m2। এখন m1 এর ভ্যালু কত বলো তো? m1 এর ভ্যালু কত? AC। m2 এর ভ্যালু কত? BC। ক্লিয়ার? এখন AC মানে কি? AB প্লাস BC না? বুঝিও বুঝিও বুঝিও। AC মানে কি? AB প্লাস BC, আবার AB সমান 3BC, তাহলে AC কি 4BC এর সমান না? বলো 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 বলো। দেখো দেখো দেখো, আমার m1:m2 কিন্তু এতটুকু m1, এতটুকু m2, খুব ভালো করে কিন্তু আমি বুঝাইছি। এই দুইটা বিন্দুর সাথে তৃতীয় বিন্দুর দূরত্ব নিয়ে তারপর অনুপাত, তারপর অনুপাত। আমি কিন্তু একদম শুরুতে একদম ঠাস করে ক্লিয়ার করছি এই যে m1 m2। এখন এখানেই আসলে গ্যাঞ্জামটা, ম্যাক্সিমাম 3:1 বা 1:3 দিয়ে করে ফেলাই, ওরকম হবে না। দেখো AC, সবাই মনোযোগ দিবা, আমাকে বলো AC মানে কি? AB প্লাস BC। এখন AB কত? 3BC, তার সাথে আরেকটা BC যোগ করলা, 4BC না? আর নিচে তো, তাহলে 4:1। তাহলে C বিন্দুটা AB কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করতেছে। সো এটা লিখে দিবা, C AB কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। সুতরাং C বিন্দুর ভুজ কি হবে বলো তো? 4 - 1, 4 × 4 মাইনাস 1 × -2। ঠিক আছে, তাহলে দেখো তো কত? 4 × 4 = 16, আর 2 = 18, 18কে 3 দিয়ে ভাগ করলে হয় 6। এসিটা AB হবে দেখো 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 দেখো, এই যে m1, এতটুকু m1, এতটুকু m2। বুঝছো? বিন্দু দুইটার সাথে তুমি বিভাজনকারী যে বিন্দুটা, তাদের দূরত্বের অনুপাত, এটা প্রথম বিন্দু, এটার সাথে C বিন্দু AC, এটা দ্বিতীয় বিন্দু, এটার সাথে এটার দূরত্ব BC, এই দুইটার অনুপাত কি? m1:m2। এই দুইটার অনুপাত কি? m1:m2। দেখো এটা কিন্তু দেওয়া আছে, এটার সাথে পরের লাইনের কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট দেওয়া আছে কোশ্চেনে। আমার m1:m2 মানে এই অনুপাতটা, এই অনুপাতটা বের করে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। AC আর BC, এই অনুপাতটা তো আমার বের করা লাগবে। AC, এই যে দেখো AC পুরাটা, AC মানে কি? AB প্লাস BC, আবার AB সমান 3BC, তাহলে 3টা BC আরেকটা BC, 4টা BC বাই BC, 4:1। ডান ডান, ঠিক আছে। এখন আমরা Y, সেম কাহিনী, জাস্ট কি ভুজের জায়গায় কোটি দেখব। 4 × -5, 4 × -5 -1 × 4, -20 -4 -24/3, 8। সুতরাং আমাদের C বিন্দু স্থানাঙ্ক 6, -8। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, মনোযোগ দিবা এখন।
মনোযোগ দিবা। আমাদের এখনকার টপিক হচ্ছে, টাইটেল দাও, কি অনুপাতে বিভক্ত করে। মাইনাস কই, কোন মাইনাস? ও সরি, এই এগুলা তো লিখে দিবা, এগুলা টাইপিং মিস্টেক, ওখানে তো মাইনাস দিছি। আচ্ছা ভাই, আমরা কি সরাসরি কথা বলতে পারবো না? হ্যাঁ পারবা, কিন্তু শুরুতে অনেক মানুষ থাকে তো ক্লাসে, এজন্য সবাই কথা বলতে যাবে, একদম মাছের বাজার হয়ে যাবে। আর তোমাদের যে প্রবলেম সলভিং ক্লাসগুলো হবে ওগুলো কিন্তু জুমে হবে। হ্যাঁ, ওখানে তোমাদের দীপিত ভাইয়া তোমাদের একদম তোমাদের সাথে কথা বলে বলে ক্লাসগুলো নিবে, ঠিক আছে? এসি ইকুয়ালস টু 4BC। হ্যাঁ, সবাই কি বুঝছো? এই যে মেইন গ্যাঞ্জামটা এখানে M1:M2, সবাই 1:3:1 দিয়ে করে ফেলে অনেকেই। M1:M2 পরিচয়টা বুঝতে হবে। M1:M2 হচ্ছে প্রথম বিন্দুর সাথে বিভাজনকারী বিন্দু এটার দূরত্ব ভাগ দ্বিতীয় বিন্দুর সাথে বিভাজনকারী বিন্দুর দূরত্ব, এই দুইটার অনুপাত। AB বাই BC না, অনেকেই যে AB বাই BC এটা M1:2 না। অন্তর্বিভক্তের ক্ষেত্রেও কিন্তু সেম কথা, অন্তর্বিভক্তকারীর ক্ষেত্রেও সেম কথা। বিভাজনকারী দেখো, M1:M2 পরিচয় কি? প্রথম বিন্দু আর বিভাজনকারী বিন্দুর দূরত্ব ভাগ দ্বিতীয় বিন্দু আর বিভাজনকারী বিন্দুর দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পরের টপিক, কি অনুপাতে বিভক্ত করে। কি অনুপাতে বিভক্ত করে? দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করছি, আমাকে যদি অনুপাতটা দেওয়া থাকে আমি বিন্দুটা বের করে ফেলতাম না? বলো, আমাকে অনুপাত দেওয়া থাকলে বিন্দুটা বের করতাম। বলো বলো বলো। এতক্ষণ পর্যন্ত অনুপাত দেওয়া থাকলে বিন্দুটা বের করতে পারতাম। এবার যদি উল্টা কাজটা বলে, ধরো এবার বললো এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ, ঠিক আছে? এ বিন্দু বি বিন্দু, সি বিন্দুরও স্থানাঙ্ক দেওয়া আছে। সি বিন্দু এবি এর উপরে একটা বিন্দু, তিনটারই স্থানাঙ্ক দেওয়া। বলছে সি এবি কে কি অনুপাতে বিভক্ত করে। সি এবি কে কি অনুপাতে বিভক্ত করে, উল্টা কাহিনী। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো, M1:M2 এখানে অজানা রাশি কয়টা? ধরো 2:3 এই অনুপাত, আমি কি এই অনুপাতটাকে সুন্দর করে এভাবে লিখতে পারি না? 2/3:1। বলো, এটা যেই কথা এটা একই কথা। তাহলে দুনিয়ার সব অনুপাতকে আমি k:1 এই আকৃতিতে লিখতে পারি। কে এর ভ্যালু যদি বের করতে পারো k:1, তারপর এখান থেকে তো এখানে যাওয়াই যায়। আবার বলি দেখো, M1:M2 এটা একটা অনুপাত, এখানে অজানা রাশি কয়টা? দুইটা, M1 আর M2। ধরো 2:3 অনুপাতে বিভক্ত করতেছে। আমি চাইলে 2:3 বা যে কোনো অনুপাতকে একটা পাশকে, যে 3, একটা পাশকে আমি 1 বানাই দিতে পারি না সবসময়? দুই পাশকে 3 দিয়ে ভাগ করে দাও। যে কোনো অনুপাতকে আমি k:1 আকৃতিতে লিখতে পারি। তুমি যদি k এর ভ্যালুটা বের করো তাহলে অনুপাতটা বের হয়ে যাবে। সুবিধাটা কি? অজানা রাশি ছিল দুইটা, অজানা রাশি হয়ে গেছে একটা। অজানা রাশি ছিল দুইটা, অজানা রাশি হয়ে গেছে একটা। এবার একটু সবাই মনোযোগ দিবা। স্লাইডে দুইটা ফর্মুলা লেখা আছে, এই দুইটা ফর্মুলা তোমরা সবাই জানো। স্লাইডে তোমরা দুইটা ফর্মুলা দেখতে পাচ্ছ, এই দুইটা ফর্মুলা কি তোমরা সবাই জানো? জানো? রিসেন্ট জানলা। আচ্ছা, এই দুইটা ফর্মুলায় কি হয়?
এ আর বি বিন্দু স্থানাঙ্ক m1 আর m2 দেওয়া থাকে, তোমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলে, সি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি উল্টা কাজটা করি, এ বি সি তিনটার স্থানাঙ্ক বের করতে বললাম, তিনটার স্থানাঙ্ক দিয়ে দিলাম, কথা বুঝিও, কথা বুঝিও, এ বি সি তিনটার স্থানাঙ্ক দিয়ে দিলাম, বললাম m1 আর m2 বের করতে, কি অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে। তাহলে তোমাকে দুইটা অজানা রাশি বের করা লাগবে না, m1 m2, m1 m2 দুইটা রাশি বের করা প্যারা প্যারা। আমরা আরেকটা ফর্মুলা বানাই খুব সুন্দর। ধরে নাও সি এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সি এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাদের ফর্মুলাগুলা কেমন দাঁড়ায় বলো তো? তাহলে আমাদের ফর্মুলাগুলা কেমন দাঁড়ায়? m1 এর জায়গায় k, m2 এর জায়গায় 1, m1 এর জায়গায় k, m1 এর জায়গায় k, m2 এর জায়গায় 1, m1 এর জায়গায় k, m2 এর জায়গায় 1, বুঝছো? m1 এর জায়গায় k, m2 এর জায়গায় 1, তাই না? আবারও ধরে নিলাম k:1 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে ফর্মুলার ফরম্যাটটা কেমন দাঁড়াবে? m1 এর জায়গায় k, m2 এর জায়গায় 1, m1 এর জায়গায় k, m2 এর জায়গায় 1, kx2 minus x1 সেম ভাবে m1 এর জায়গায় k, m2 এর জায়গায় 1, বুঝছো? এইখানে একটা মজার কাহিনী, k:1, 1:2 কে তোমার যেমন ইচ্ছা ধরতে পারো। আমি এখানে একটা মজার কাহিনী করছি, একটু পরে টের পাবা। এই ফর্মুলাটা মনে রাখো, কাজে দিবে। এই ফর্মুলাটা কখন কাজে লাগবে? যদি আমাকে কখনো অনুপাত বের করতে বলে, উল্টা প্রসেসটা বলে, অর্থাৎ বিন্দু তিনটা দেওয়া আছে, অনুপাতটা বের করো। আমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমার কে বের করলেই অনুপাত হয়ে যাবে, কারণ k:1 এই অনুপাতে কে এর ভ্যালু জানতে পারলেই কাজ শেষ। আমার আলাদা করে m1 m2 দুইটার ভ্যালু বের করা লাগতেছে না, এখানেই হচ্ছে জিনিস। তোমরা কি বুঝতে পারতেছ? কিছুটা বুঝতে পারতেছ? না বুঝতে পারলে অঙ্কে অঙ্কে মনোযোগ 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 মনোযোগ। টাইটেল দাও, কি অনুপাতে বিভক্ত করে? সবাই সবাই টাইটেল দাও, কি অনুপাতে বিভক্ত করে? দেখো, এবি রেখাংশকে কে কে বিভক্ত করতে পারে আমাকে বলো তো? এবি রেখাংশকে, এই যে এবি রেখাংশকে কে কে বিভক্ত করতে পারে? এবি রেখাংশকে কে কে বিভক্ত করতে পারে আমাকে বলো তো? একটা বিন্দু এবি রেখাংশকে বিভক্ত করতে পারে না? সি বিন্দু, একটা বিন্দু এবি রেখাংশকে বিভক্ত করতে পারে। তার মানে কোন একটা পয়েন্ট সে এবি রেখাংশকে বিভক্ত করতে পারে, একটা পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয়ত পয়েন্ট না হয়ে একটা রেখাও কিন্তু, দেখো একটা রেখাও কিন্তু এবি রেখাংশকে বিভক্ত করতে পারে, পারে না? দেখে আমাকে বলো তো। একটা বিন্দু এবি রেখাংশকে বিভক্ত করতে পারে, আবার একটা রেখাও। এখন এই রেখার আবার দুইটা ক্যাটাগরি হয়। এই রেখাটা অক্ষ হতে পারে, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ, কিংবা এটা সাধারণ কোন একটা সরল রেখা। একটা সাধারণ সরল রেখার আকৃতি কেমন? 9, 10-এ পড়ে আসছো, এই আকৃতির একটা সরল রেখাও হতে পারে, তাই না? বুঝছো? আমরা এখন এই তিনটা কেস দেখব। দেখো, এই চ্যাপ্টারটা আমরা শুরু করছি কিভাবে? এ আর বি দুইটা বিন্দু দেওয়া থাকতো, এই দুইটা বিন্দুকে m1:m2 অনুপাতে, অনুপাত দুইটা দেওয়া থাকতো, অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্কটা বের করতাম। এবার এটার উল্টা কাহিনী, এবার হচ্ছে আমাকে অনুপাতটা বের করা লাগবে, কি অনুপাতে বিভক্ত করতেছে, কি অনুপাতে বিভক্ত করতেছে। এখন একটা রেখাংশকে
একটা রেখাংশকে কে কে বিভক্ত করতে পারে? একটা বিন্দু বিভক্ত করতে পারে কিংবা একটা রেখা বিভক্ত করতে পারে। এখন এই যে রেখাটা, এটা চাইলে এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, বা যে কোনো রেখা। আমরা দেখবো আস্তে আস্তে দেখবো। সো তিনটা কেস দিয়ে আমরা করব, হ্যাঁ, তিনটা কেস দিয়ে আমরা করব। তো আমরা আমাদের প্রথম কেসটাই চলে আসি, বিন্দু দ্বারা বিভক্তি। কি দ্বারা বিভক্তি? টাইটেল দাও, বিন্দু দ্বারা বিভক্তি। এ আর বি এর সংযোগ রেখাংশকে সি বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করে? সি বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করে? ঠিক আছে, মনোযোগ মনোযোগ। তাহলে আমি লিখব, ধরি এ বি রেখাংশকে সি বিন্দু k:1 অনুপাতে কোশ্চেনে কি বলছে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? কিছু বলে নাই, তো আমি ধরে নিলাম অন্তর্বিভক্ত করে। সবাই আমার সাথে সাথে লিখো, ধরি এবি রেখাংশকে সি বিন্দুটি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। লিখছো? আমার বাংলা হাতের লেখা ভালো না, পচা, এই জন্য আমি বাংলা খুব কম লিখি। এইবার মজার কাহিনী, সবাই মনোযোগ। প্রথমত কোশ্চেনে কিন্তু বলে নাই অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, আমি ধরে নিছি অন্তর্বিভক্ত। এন্ড আমি যদি অন্তর্বিভক্ত না ধরে এখানে বহির্বিভক্ত ধরতাম, তাহলে ফর্মুলা কিন্তু চেঞ্জ হয়ে যাইত। ফর্মুলা চেঞ্জ হয়ে যাইত না? ফর্মুলায় কি চেঞ্জ আসতো? জাস্ট একটা মাইনাসের চেঞ্জ আসতো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যদি অন্তর্বিভক্ত করে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর ভুজ কত? 7 না? বলো সবাই, কোনো কোয়েশ্চেন না করে আমার সাথে সাথে তোলো, তোমাদের সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব। এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সি বিন্দুর ভুজ কত? 7। আবার তাহলে প্রশ্ন মতে আমাকে বলো তো, k:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, সি বিন্দুর ভুজ কত হওয়া উচিত? k+1। সি বিন্দুর ভুজ কত হওয়া উচিত? এই যে এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতে k+1, এই যে এটার সাথে কে যাবে? 3k প্লাস 1:1, এটার ভ্যালু কত হওয়া উচিত? 7। তুমি কি একমত? দেখো, এবি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ কি? এটা হওয়া উচিত না? 3k+1/k+1, এখন এটার ভ্যালু দেওয়া আছে 7। আচ্ছা, এখান থেকে তুমি আর গুণন করে কে এর ভ্যালুটা বের করো তো। 3k+1 = 7k+7। তুমি যদি এক পাশে আনো, হ্যাঁ, দেখো তো 3k - 7k কত? এই আমি কি ঠিক লিখতেছি? সবাই একটু আমাকে বলো, আমি কি ঠিক লিখতেছি নাকি কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে? 3k - 7k -4k = 6। তাহলে আমাদের k এর ভ্যালু কত দাঁড়ায়? -6/4, তাই না? সবাই মনোযোগ। তাহলে k এর ভ্যালু কত দাঁড়ালো? -3/2 আসছে। আচ্ছা মনোযোগ, এবার পুরো মনোযোগ। আমি ধরে নিছিলাম অন্তর্বিভক্ত করে, আমি অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করছি। অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আমি দেখতাম কে এর মান পজিটিভ আসছে, তাহলে আসলেই অন্তর্বিভক্ত করে। কিন্তু কে এর মান নেগেটিভ আসছে। এখন অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের ফর্মুলায় কিন্তু একটাই ডিফারেন্স, জাস্ট নেগেটিভ, মাঝখানে একটা নেগেটিভ চিহ্ন আসে। তাহলে কে এর মান নেগেটিভ আসা মানে কি? এখানে আসলে অন্তর্বিভক্ত হচ্ছে না, বহির্বিভক্ত হচ্ছে। এখানে আসলে অন্তর্বিভক্ত হচ্ছে না, বহির্বিভক্ত হচ্ছে। তার মানে এই নেগেটিভ চিহ্নটা নির্দেশ করে বহির্বিভক্ত হচ্ছে। তার মানে আমরা বলতে পারি না 3/2 = 1
চিহ্নটা উঠাই দিলাম, এই অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে। এখন এই যে 3/2:1 এটাকে আমরা লিখতে পারি, দুই পাশে যদি 2 দিয়ে গুণ করো 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে। এই তো হলো, আমি একদম ধরে ধরে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিব, ধরে ধরে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিব। দেখো সবাই তুলছ, দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এই বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তোমাকে কিন্তু কোয়েশ্চেনে বলে দেয় নাই অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। তো তুমি ধরে নিছো k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন অন্তর্বিভক্ত করে তুমি ধরে নিছো, অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করছো। অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের ফর্মুলায় পার্থক্য কোথায়? জাস্ট একটা মাইনাস। এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি যদি দেখতা k এর ভ্যালু পজিটিভ আসছে, তাহলে আসলেই অন্তর্বিভক্ত করছে। যেহেতু নেগেটিভ আসছে কিন্তু তুমি ধরে নিছো অন্তর্বিভক্ত, তাহলে এই ক্ষেত্রে বহির্বিভক্ত করছে। তাহলে এই মাইনাসটা বোঝায় বহির্বিভক্ত। ডান। k:1, আমি k এর ভ্যালু জানলাম। দেখো k এর ভ্যালু জানা মানে পরের লাইনে m1:m2 বের হয়ে গেছে। আমার আর আলাদা করে m1 m2 বের করা লাগে নাই, এখানেই আমি চিকনা বুদ্ধিটা খাটাইছি, যে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। তুমি যদি m1 আর m2 এর ফর্মুলা ভাঙাইতা, তাহলে দেখতে খবর হয়ে যেত, m1 বাইর করা লাগতো, m2 বাইর করা লাগতো। ক্লিয়ার? মাইনাসের জন্য কিভাবে বহির্বিভক্ত হলো? দেখো k এর ভ্যালু যদি নেগেটিভ হয়, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস হয়ে যাইতো না? তুমি উপরে নিচে -1 দিয়ে গুণ করলে সেটা বহির্বিভক্তের ফর্মুলার মতো লাগতো। বুঝছো? তুমি ধরে নিছো অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করছো। যদি k এর ভ্যালু পজিটিভ আসে তাহলে আসলেই অন্তর্বিভক্ত, যদি নেগেটিভ আসে তাহলে বহির্বিভক্ত। এবার আসো, তুমি ধরে নিছো, ধরো এখানে বহির্বিভক্তই ধরে নিলা, বহির্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করলা, তাহলে দেখতা k এর মান ঠিকই নেগেটিভ আসে, পজিটিভ আসতেছে। যেটা ধরছো সেটার ফর্মুলা অ্যাপ্লাই করছো, সেটা করে যদি k এর ভ্যালু পজিটিভ আসে তাহলে আসলেই সেটা, যদি নেগেটিভ আসে তাহলে উল্টাটা। আর k এর ভ্যালু বের হয়ে গেলে সেখান থেকে m1:m2 অটোমেটিক বের হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? ব্যাচেলর পয়েন্ট একটা ফেসবুক আইডি কমেন্ট করছে, কিচ্ছু বুঝি নাই। ব্যাচেলর পয়েন্ট যেই মোডে দেখো, ওই মোডে যদি ক্লাস করতে আসো তাইলে তো বুঝবাই না, ক্লাস করতে একদম মনোযোগ দিয়ে। ঠিক আছে, যারা বুঝো না অসুবিধা নেই, একটু রিপিট করলেই হয়ে যাবে, একটু রিপিট করলেই হয়ে যাবে। এরপরেরটা দেখো, আমরা কিন্তু অনেক ডিটেলসে তোমাদের বুঝায় বুঝায় এরপর করাইলাম। এগুলো কিন্তু তুমি একবার বুঝে গেলে ঠাস ঠাস অ্যান্সার দিবা, একবার বুঝে গেলে ঠাস ঠাস অ্যান্সার দিবা। দেখো কি বলছে, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এই বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়। তো তুমি ধরে নিলা k:1 এই অনুপাতে বিভক্ত হয়। তাহলে আমাকে বলো তো এই অনুপাতে অন্তর্বিভক্ত হয় k+1 4k+2, k+1 4k+2। বুঝছো? এই যে 4k+1 × 2 সেটা কত? 3। এখান থেকে তুমি k এর ভ্যালু বের করে নাও। আগের অঙ্ক করতে কতক্ষণ লাগছে আর এটা করতে কতক্ষণ লাগছে? 3k+3। তাহলে কত হয়? k = 1। তাহলে 1:1 অনুপাতে কি করে? 1:1 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত। 1:1 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত। এখন এটাও যারা করে না ওরা নুব। আসল পার্টি কি করে জানো? ক্যালকুলেটরটা হাতে নেয়, কিচ্ছু লেখে না খাতায়, k:1। তাহলে k এর বদলে আমি দেবো x+1। উপরে কত? 4x+2। 4x+2 এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 3। দাও সলভ করে দাও, k এর ভ্যালু 1। এগুলো ইউটিউবে আছে, ইউটিউবে ক্যালকুলেটর হ্যাকস দেখে নিবা। বুঝছো সবাই? এটা সিকিউতে আসলে কেমনে লিখবা? এই যেভাবে লিখবা, এতটুকু লিখলেই হবে। সাধারণত এগুলো সিকিউতে 2 নাম্বারের জন্য আসে, বা এমসিকিউতে আসে। আমি কি বুঝাইতে পারলাম?
সবাইকে আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, এরপর দেখাও যে মূলবিন্দু এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটা ত্রিখণ্ডন বিন্দু। অপরটা পরে আমরা বের করব। আমি কি পারবো? দেখাইতে হবে মূলবিন্দু অর্থাৎ 0,0 এই দুইটা বিন্দুর একটা সমত্রিখণ্ডন বিন্দু। তুমি কেমনে দেখাবা? যদি মূলবিন্দু এই রেখাংশকে 1:2 বা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাইলেই তো ত্রিখণ্ডন বিন্দু, তাইলেই তো ত্রিখণ্ডন বিন্দু, তাই না? বলো বলো বলো। তাহলে আমি ধরে নেই মূলবিন্দু এই দুইটাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কে এর ভ্যালু বাইর করতে পারলেই কাজ শেষ না? তারপর অপর সমত্রিখণ্ডন বিন্দু, ধরো মূলবিন্দু তুমি বাইর করলা, মূলবিন্দু 1:2 বা 2:1 অনুপাতে, তাহলে অপরটা কি? অন্য অনুপাতটাই বিভক্ত করবে। তোমরা কি বুঝছো? আমাকে বলো, তোমরা কি বুঝছো? ধরো মূলবিন্দু k:1 অনুপাতে, এইটা k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তুমি বাংলায় লিখে নিও, মূলবিন্দু এই দুইটাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাকে বলো তো k+1 6k - 3:1 এটার ভ্যালু কত? 0 না? আমি ভুজের স্থানাঙ্কটা বের করছি, আমি ভুজের স্থানাঙ্কটা বের করছি। এই যে এই দুইটা বিন্দুকে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ হচ্ছে এটা, বুঝছো? =0। তাহলে আমরা কি লিখতে পারি? 6k - 3 = 0। সেখান থেকে k এর ভ্যালু কত? হাফ। অর্থাৎ মূলবিন্দু এই দুইটা বিন্দুকে 1/2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, বা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। দুই পাশে 2 দিয়ে গুণ করলাম। তুমি বাংলা ভাষাটা একটু সুন্দর করে লিখবা। তার মানে মূলবিন্দু এটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে মূলবিন্দু এটা একটা ত্রিখণ্ডন বিন্দু। ডান। তারপর কি বলছে? অপর ত্রিখণ্ডন বিন্দু। মূলবিন্দু একটা ত্রিখণ্ডন বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আরেকটা কি অনুপাতে অন্তর্বিভক্ত করবে? 1:2। 1:2। দেখো, মনোযোগ মনোযোগ মনোযোগ। তোমাকে বলছে দেখাও যে মূলবিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের একটা ত্রিখণ্ডন বিন্দু। ত্রিখণ্ডন বিন্দু দেখানো মানে হচ্ছে মূলবিন্দুটা হয় এটাকে 1:2 বা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ও সরি 2:1 না, দুই পাশে 2 দিয়ে গুণ করলে 1:2 হবে। বুঝছো? আচ্ছা, তো আমরা ধরে নিলাম মূলবিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে k:1 অনুপাতে যেটা বিভক্ত করে তার ভুজ কি হবে? k+1 6k + 1 × -3। এই যে -3 আসছে, এই মাইনাসটা এই মাইনাসটা = 0, কারণ ওই বিন্দুর ভুজ তো আমি জানি, সেখান থেকে k এর ভ্যালু বের হলো। তাহলে মূলবিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে মূলবিন্দু এটার একটা ত্রিখণ্ডন বিন্দু। অপর ত্রিখণ্ডন বিন্দুটা তাইলে এই দুইটা বিন্দুকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, তো ওটার স্থানাঙ্ক নিয়ে আসবা। ডান ডান। তো আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হলো। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হলো। তো কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, 1 নাম্বারটা আমরা দেখে ফেললাম। নেক্সট দুইটা কেস আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে? তো যাদের কাছে একটু কঠিন লাগতেছে, ক্লাস শেষে একটু টাইম দাও, যে টপিকটা বুঝতে পারো নাই একটু রিভিউ করো, কঠিন লাগবে না। ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ক্লাসে যে অঙ্কগুলা করাইছি ওগুলা দেখলেই হবে। এরপর তোমাদের বই থেকে জাস্ট একটা চোখ বুলায় নিও। ঠিক আছে? তোমাদের বইয়ে আমরা হচ্ছে ওই যে ত্রিখণ্ডন মানে বিভক্তিকরণ সম্পর্কিত এই পার্টটা শুরু করছি। দেখো এখানে সবগুলা ফর্মুলা লেখা আছে।
চ্যাপ্টার 3.1টা শেষ। আমরা বিভক্তিকরণ যেই সম্পর্কিত সেই পার্টটুকু শুরু হয়েছে, এটা যখন শেষ হবে আমি তোমাদের বলে দিব যে এই চ্যাপ্টারে সবগুলো অঙ্ক করে ফেলতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।